আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মালদ্বীপকে অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রেসিডেন্ট সলির সাথে বৈঠক, 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। মালদ্বীপে নানা সমস্যায় বাংলাদেশি কর্মীরা, বেশিরভাগ অবৈধ, নেই দেশে টাকা পাঠানোর সুব্যবস্থা। কক্সবাজার বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, অপরাধীদের ধরতে চলছে র্যাবের অভিযান। পয়লা জানুয়ারিতেই নতুন বই বিতরণ, করোনার কারণে এবছরও হবে না উৎসব, ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী। এবং আগামী মাস থেকে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বীর মুক্তিযোদ্ধারা, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সংবাদে এছাড়াও থাকছে, দলীয় প্রধানের অসুস্থতায় নানা শঙ্কা নিয়ে বছর পার করল বিএনপি, রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা। এবারে বিস্তারিত সংবাদ। আগামী 50 বছরে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মালদ্বীপকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির পার্লামেন্ট মজলিসে দেওয়া ভাষণে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনা ও সমৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। পারস্পরিক স্বার্থে অগ্রগতির এই যাত্রায় মালদ্বীপের সরকার ও বেসরকারি খাতকে অংশীদার হিসেবে দেখতে চায় তার সরকার। শেখ হাসিনা বলেন, বিশ্বের কোনো দেশই এককভাবে উন্নতি সাধন করতে পারে না। করোনা মহামারী আমাদের সেই শিক্ষা দিচ্ছে, যেখানে আরও উন্নতি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়। এর আগে মজলিসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্পিকার মোহাম্মদ নাশিদ। উপহার দেন নৌকার চিত্রকর্ম। We agree to strengthen our bilateral cooperation, especially in health, education, human resource development, youth and sports, fisheries and agriculture. I emphasize the necessity of a preferential trade agreement between the two countries and a bilateral investment protection arrangement for mutual facilitation of investment. মালদ্বীপের সাথে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ও পারস্পরিক বিনিয়োগ সুরক্ষার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, সুযোগ থাকা সত্ত্বেও বিনিয়োগের সম্ভাবনাকে এখনও পুরোপুরি কাজে লাগাতে পারেনি দুদেশ। মালদ্বীপের সাথে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে 3টি চুক্তি সই করে বাংলাদেশ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে থাকছে, কিন্তু রিপোর্টটি এখন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। মালদ্বীপে ভালো নেই প্রবাসী বাংলাদেশি কর্মীরা, যাদের বেশিরভাগই এখনও অবৈধ। রয়েছে নানা সমস্যা, এমনকি দেশে টাকা পাঠাতে বৈধ কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে প্রবাসী কর্মীরা। তবে শীঘ্রই ব্যাংক চালু করা সহ প্রবাসীদের এসব সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাদিরা কিরণ। হাজার দ্বীপের দেশ মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় 1 লাখ। এর মধ্যে কেবল অর্ধেক বৈধ। অদক্ষ হওয়ায় অবৈধদের বেশিরভাগই কাজ করেন রেস্টুরেন্ট বা পর্যটন কেন্দ্রে স্বল্প মজুরিতে। বৈধ কাগজপত্র না থাকায় কর্মস্থলে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও অনেকের। অন্যান্য অধিকার ও সুবিধা থেকেও বঞ্চিত তারা। সুযোগ সুবিধা বলতে ভাই কোনো কিছুই নেই, বেশ এটা ভালো না, সুবিধা খুবই খারাপ অবস্থা। আর আপনার যারা নতুন আসে এদের কোনো আইডেন্টিফাই নেই। মালদ্বীপে নেই বাংলাদেশি কোনো ব্যাংকের শাখা। দেশে টাকা পাঠানোর জন্য বৈধ কোনো উপায়ও নেই সেখানে। সবাই বিকাশে টাকা পাঠায় এবং কোনো ব্যাংক নাই। আমার প্রবাসীদেরকে $1 12 টাকা ক্ষতি করে দেশে টাকা পাঠাতে হচ্ছে। হাই কমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুবার চিঠিপত্র দিয়েছে, তারা বোর্ড মিটিং করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন।
অবৈধ শ্রমিকদের সেদেশে অবস্থানের মেয়াদ বাড়াতে দূতাবাসের দ্বারস্থ হতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয় এমন অভিযোগ রয়েছে। কাগজপত্র করলে দেশের যারা বস তারা রুপিয়া নেয় আমাদের কাছ থেকে 30,000 20,000 রুপিয়া, কিন্তু আমাদের সরকার আমাদেরকে কোনো ফেরত করতেছে না। এ ব্যাপারে লোকবল সংকটকে দায়ী করেন মালিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার। শ্রমবাজার খোলার পাশাপাশি ভিসাসহ অন্যান্য সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মালদ্বীপের শ্রমবাজার খোলার জন্য আমরা আন্তরিক চেষ্টা করে যাচ্ছি, তবে আমাদেরকে সরকারের উচ্চ পর্যায় থেকে মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে একাধিকবার অনুরোধ করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর সফরেও এই বিষয়টা আলোচিত হবে এবং তিনি যখন সরাসরি এদেশের মহামান্য রাষ্ট্রপতিকে বলবেন নিশ্চয়ই তারা অনেক গুরুত্বের সাথে বিষয়টা দেখবে। করোনার কারণে দীর্ঘদিন এখানকার পর্যটন খাতে স্থবিরতা থাকলেও আবারও ধীরে ধীরে তা উন্মুক্ত হতে শুরু করেছে, আর এ খাতে বাংলাদেশ শ্রমিকদের কাজের সুযোগও বাড়ছে। তবে তাদের জন্য বন্ধ রয়েছে ওয়ার্ক পারমিট। এক্ষেত্রে তাদের জন্য ভিসার সুযোগ করে দিতে প্রয়োজন দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। প্রধানমন্ত্রীর এবারের মালদ্বীপ সফরে অভিবাসীদের এসব সমস্যার সমাধান হবে এই প্রত্যাশায় বাংলাদেশি প্রবাসী কর্মীরা। নাদিরা কিরণ, এটিএন বাংলা। মালদ্বীপের সাথে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ও পারস্পরিক বিনিয়োগ সুরক্ষার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, সুযোগ থাকা সত্ত্বেও বিনিয়োগের সম্ভাবনাকে এখনও পুরোপুরি কাজে লাগাতে পারেনি দুদেশ। মালদ্বীপের সাথে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে 3টি চুক্তি সই করে বাংলাদেশ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সফরের দ্বিতীয় দিনে মালদ্বীপের রাজধানী মালেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। গার্ড অব অনার ও গান স্যালুট দিয়ে স্বাগত জানানো হয় বাংলাদেশের সরকার প্রধানকে। পরে রাষ্ট্রপতির কার্যালয়ে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও শেখ হাসিনার উপস্থিতিতে আন্তঃবাণিজ্যে দ্বৈত কর পরিহার চুক্তিসহ দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা, যুব ও ক্রীড়া উন্নয়নে সমঝোতা স্মারক সই হয়। বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয় বাংলাদেশ। মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ উন্নয়নে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিযোগিতামূলক দামে মালদ্বীপে মানসম্পন্ন পণ্য সরবরাহের প্রস্তাব দেন তিনি। Bangladesh would be able to supply many quality products to the Maldives at a competitive price. I emphasized the necessity of a preferential trade agreement between the two countries and a bilateral investment protection arrangement for mutual facilitation. মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করতে দেশটির প্রেসিডেন্টের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। We agree to strengthen our bilateral cooperation, especially in health, education, human resource development, youth and sports, fisheries and agriculture. I emphasized the necessity of a preferential trade agreement between the two countries and a bilateral investment protection arrangement for mutual facilitation of investment. এ সময় মালদ্বীপের স্বাস্থ্য, উচ্চশিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করে দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সার্ক ও ভারত মহাসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করার কথাও জানান তিনি। We remain committed to work together at the United Nations and other multilateral fora. শুক্রবার মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা। কক্সবাজারে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন এক নারী। অভিযোগ উঠেছে, স্বামী এবং সন্তানকে জিম্মি করে ধর্ষণ করা হয় তাকে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব। জড়িতদের গ্রেপ্তারে চলছে অভিযান। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বুধবার শিশু সন্তান সহ ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যান এক দম্পতি। ওই দিনই সন্ধ্যায় সমুদ্র সৈকত সংলগ্ন এক মার্কেটে ভিড়ে স্বামীকে ধাক্কা দেয় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এরপর ওই দম্পতি ক্ষমা চাইলেও পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায় তারা।
ধাক্কাধাক্কির এক পর্যায়ে স্ত্রীর কাছ থেকে স্বামী ও সন্তানকে আলাদা করে ফেলে চক্রটি। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে সিএনজিতে তুলে শহরের একটি নির্জন স্থানে নিয়ে যায় 3 দুর্বৃত্ত। পরে তারা ওই গৃহবধূকে ধর্ষণ করে। স্বামী সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে হোটেল মোটেল জোনের জিয়া গেস্ট ইন হোটেলে দ্বিতীয় দফায় ধর্ষণের শিকার হন তিনি। পরে খবর পেয়ে হোটেল রুম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে র্যাব। কক্সবাজার র্যাব 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, অপরাধীদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে, দ্রুতই তাদের গ্রেফতার করা হবে। এদিকে হোটেল কর্তৃপক্ষ জানায়, আশিক নামের এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে রুম ভাড়া নেয়, কিন্তু 2 ঘন্টা পর রুম ছেড়ে দেয় তারা। পরে রাতে ওই নারীকে নিয়ে হোটেলে অভিযানে আসে র্যাব। পর্যটন মৌসুমে কক্সবাজারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে ভ্রমণপ্রিয় মানুষের মধ্যে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনাভাইরাসের কারণে এবছরও হবে না বই উৎসব, তবে 1 জানুয়ারিতে স্কুলে শিক্ষার্থীদের বই দেওয়া হবে। রাজধানীর মাতোয়াইলের ছাপাখানা পরিদর্শন শেষে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, করোনার নতুন ধরনের কারণে আগামী মার্চের আগে স্বাভাবিক হচ্ছে না শিক্ষা কার্যক্রম। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বিরামহীনভাবে প্রেসে ছাপা হচ্ছে নতুন বই। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। এবার প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 34,70,00,000 নতুন বই দেয়া হবে। সকালে রাজধানীর মাতোয়াইলে কয়েকটি ছাপাখানা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় বইয়ের মান ও অন্যান্য বিষয় দেখেন তিনি। 30 ডিসেম্বরের মধ্যে সব বই ছাপানো নিয়ে প্রেসের মালিকরা সন্দিহান হলেও শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে দেয়া হবে নতুন বই, তবে 1 জানুয়ারি হবে না বই উৎসব। মাধ্যমিকের আজ পর্যন্ত 21 কোটি বাধাই হয়ে গেছে, সরবরাহ হয়ে গেছে 17 কোটির বেশি। আগামী 3-4 দিনের মধ্যে আমরা আশা করছি যে সবই প্রায় হয়ে যাবে। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, আর স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই সব স্কুলই ক্লাস ধরে ধরে এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করবে। নতুন বই দেয়া হলেও করোনার সংখ্যায় বছরের শুরু থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে না বলেও জানান তিনি। আমাদের কিন্তু বারে মার্চ মাসে গিয়ে, কাজে মার্চ না আসা পর্যন্ত আমরা এবং তা পার না হওয়া পর্যন্ত আমরা খুব বলতে পারবো না যে আমরা খুব নিরাপদ অবস্থায় আছি। এবং সে কারণেই হয়তো এখনই আমরা পুরোপুরি স্বাভাবিক জায়গায়, যেখানে শিক্ষার্থী কম সেখানে হয়তো যাওয়া যাবে, যেখানে শিক্ষার্থী বেশি সেখানে তো স্বাস্থ্যবিধি মেনে আসলে যাওয়া যাবে না। এদিকে প্রেসের মালিকরা অভিযোগ করেন, নির্ধারিত সময়ে বই দিতে না পারলেও প্রতি বছরে নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠান আছে যারা নির্ধারিত সময়ের মধ্যে বই দিতে পারে না এবং ব্ল্যাকলিস্টেড হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার নাম পরিবর্তন করে সে কাজটা করার চেষ্টা করে। তো দেখা যায় তাদের জন্য আমাদের সবারই একটু দুর্নাম হয়। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই নিঃসন্দেহে সবচেয়ে বড় উপহার, যা দেশ এবং বিদেশে প্রশংসিত হচ্ছে। তবে প্রতি বছর বই ছাপানোর সময় যে সামান্য জটিলতার সৃষ্টি হয়, তা আগে থেকে প্রস্তুতি নিলে সমাধান করা সম্ভব বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, মাতোয়াইল, ঢাকা। শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন সহ তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব। মনির হোসেন তপুর রিপোর্ট। বিজয় দিবসের অনুষ্ঠানে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। এই ঘটনার জেরে দেওয়ানগঞ্জ থানায় 16 ডিসেম্বর রাতে তার বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহনেওয়াজ। ঢাকায় এসে বিভিন্ন জায়গায় তদবির করেও শেষ রক্ষা হয়নি তার। সে যেহেতু একটি দলের ছিল, সেই দলের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের কাছে সে যাওয়ার চেষ্টা করে তারকে সহযোগিতা করার জন্য। সে মূলত কারো কাছ থেকে কোনো সহযোগিতা পান নাই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে শাহনেওয়াজের অবস্থান শনাক্ত করে র্যাব। পরে উত্তরা 6 নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন সহ
আটক করা হয় তাকে। সে হয়তো আগে ফুল দিবে, এই বিষয়গুলো কেন্দ্র করেই সে সেখানে উত্তেজিত হয়। তাকে লাঞ্ছিত করেন, অশ্রাব্য ভাষায় গালাগালি করেন এবং তাকে খুন এবং জখম করার হুমকি দেন। সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। আনুমানিক 3.5 লক্ষ টাকা আমরা অর্থ পেয়েছি। শাহনেওয়াজ শাহেনশার বিরুদ্ধে আরও 5টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব। তার বিরুদ্ধে আমরা পুলিশ অ্যাসল্টের মামলাও পেয়েছি। তো তার মধ্যে মূলত দাম্ভিকতা, ক্ষমতার অপব্যবহার, এই ধরনের কিছু অভ্যাস তার মধ্যে আমরা সাম্প্রতিক সময় দেখেছি। শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পরেই সাময়িকভাবে বরখাস্ত করা হয় শাহনেওয়াজ শাহেনশাকে। একই সাথে তাকে নিজ দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। জানুয়ারি থেকে দেশের সব সরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সহজেই শনাক্ত করতে সবগুলো কবরের নকশা একই রকম করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী 966 জন মুক্তিযোদ্ধার মধ্যে মারা গেছেন 56 জন, বেঁচে আছেন 910 জন মুক্তিযোদ্ধা। বিজয়ের মাসে বেঁচে থাকা এসব মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে এই আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এতে বক্তারা বলেন, একটি মহল মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে আবারও পায়তারা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। দেশে ফিরিয়ে এনেছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। সর্বশেষ খালেদা জিয়ার হাত ধরে ক্ষমতার অংশীদার হয়েছে। এই 3-4 দিন আগে বিএনপির সাধারণ সম্পাদক বলছেন প্রথম মহিলা মুক্তিযোদ্ধা খালেদা জিয়া। এই যে বিএনপির কিছু আছে না, চামচা টাউট বাটপার, এরাই এক এক সময় একটা মিথ্যা কথা বলে দেশকে বিভ্রান্তি করে। অনুষ্ঠানে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের জন্য সম্প্রতি মন্ত্রণালয়ের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন মন্ত্রী। মুক্তিযুদ্ধ মারা গেলে একটা একই ডিজাইনে কবর দেওয়া হবে। 50 বছর পর একটা কবর রেখে দিলে মানুষ বলতে পারে যে একটা মুক্তিযোদ্ধার কবর। এগ্রিমেন্ট হয়ে গেছে। আমরা টাকা দিচ্ছি 1 জানুয়ারি থেকে শতভাগ চিকিৎসা একটা মুক্তিযুদ্ধের। যে কোনো হাসপাতাল, ঢাকা শহরে যত বিশেষায়িত হাসপাতাল আছে সরকারি, সেখানে হোক, উপজেলা পর্যায়ের হোক, জেলা পর্যায়ের হোক, সব জায়গার চিকিৎসার ওষুধপত্র, টেস্ট, এক্সরে যা লাগে সবকিছু বিনা পয়সা হবে। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের তত্ত্বাবধানে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অবৈধ যানবাহনের বিরুদ্ধে রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বিআরটিএর অভিযানে বাড়তি ভাড়া আদায় সহ নানা অভিযোগে বেশ কয়েকটি যানবাহনকে অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে সপ্তাহব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত অভিযান পরিচালনার কথা থাকলেও এদিন মাঠে দেখা যায়নি তাদের। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। রাজধানী জুড়ে সকল রুটের ভাড়া নির্ধারণ করে দেয়া হলেও এখনো বাড়তি ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন যাত্রীরা। কলেজ গেট থেকে মগবাজার তো ভাড়া লেখা আছে 12 টাকা, আপনি তো এত ভালো লোক না যে 2 টাকা কম নেবেন। আচ্ছা ধরে নিলাম তাই, কিন্তু এই লোকটার কাছ থেকে কত নিছেন? আপনার কত নিছেন? 50 টাকা নিছেন। তাদের অভিযোগ, চার্টের বাইরেও চালক ও সহযোগীরা প্রায়ই বাড়তি ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। ভাড়া সম্বন্ধে মনে করেন আমার জানা নাই, আমি তো বাইরে থাকি। যারা ভাড়া জানে তাদের কাছ থেকে আসলে বেশি নিতে পারে না। এছাড়া রুট পারমিট জটিলতা নিয়ে অনেক গণপরিবহন নগরীর বিভিন্ন রুটে চলাচল করায় তাদের অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। বিআরটিএর বিজ্ঞাপন প্রচার অনুমোদন না থাকায় বিভিন্ন বেসরকারি কোম্পানির গাড়িকে সর্বোচ্চ 2000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের ওই বিজ্ঞাপনের অনুমোদন দেয়, হাজার হাজার গাড়িতে রোড চালার বিজ্ঞাপন দিয়ে স্ক্যানিং কপিটা এখানে রাখে দিয়েছে যাতে অরিজিনাল কপিটা গাড়িতে দেওয়া হয়। বিআরটিএর প্রায় 2 মাস ধরে চলা 8টি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকায় সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে মনে করছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগে চেয়ে অনেক কম পরিমাণে অভিযোগগুলো পেয়ে থাকি। আগে প্রথম আমরা যেমন প্রত্যেক বাসে আমরা অভিযোগগুলো পেতাম, এখন হয়তো কয়েকটা বাস চেক করলে একটা বাসে 12 বিষয়ে অভিযোগ পেয়ে থাকি। চালক ও যাত্রীদের আইন মানার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পেলে যানবাহন চলাচলের শৃঙ্খলা আরও ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাবি আদায়ের সরকারের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভীত হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ সময় দলের পক্ষ থেকে 24 ও 25 ডিসেম্বর সিলেট বিভাগে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ সুপার সহ জেলার 3 কর্মকর্তার অপসারণ ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশ বিনা উস্কানিতে পুলিশ গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে 3 শতাধিক নেতাকর্মী আহত হয়। এইভাবে দমন পীড়ন করে জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, সেই আন্দোলনকে কখনোই আপনার দমন করা যাবে না। আজকে প্রত্যেকটি কর্মসূচি থেকেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এই দেশের মানুষ সম্পূর্ণভাবে এই সরকারের প্রতি তারা অনাস্থা জ্ঞাপন করছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নেতিবাচক রাজনীতি পরিহার করে সংলাপকে স্বাগত জানানো উচিত সবারই। রাজপথে কথা না বলে রাষ্ট্রপতির কাছে সংলাপের মাধ্যমে বললে তা সমাধানের সুযোগ আরও বেশি বলেও জানান তিনি। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় জাতির পিতা শেখ মুজিব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শেষে তিনি এসব কথা বলেন। অনেক গণতান্ত্রিক দেশ আছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এই ধরনের কোনো সংলাপ হয় না। আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি যে এরকম সংলাপ করছেন, এটিকে বিএনপি সহ সবার স্বাগত জানানো উচিত। ভারতের দিকে তাকিয়ে দেখুন, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। অনেক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে বহু বছর ধরে গণতন্ত্র নিরবিচ্ছিন্নভাবে চর্চা হচ্ছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। বাংলাদেশে যে সংলাপ হচ্ছে সেটিকে ইতিবাচক হিসাবে স্বাগত জানানো প্রয়োজন ছিল। এদিকে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তার মতে, সংলাপে না এসে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। মুজিববর্ষ ও মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য শীর্ষক এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১-এর দেশ স্বাধীন হলেও সাম্প্রদায়িক জঙ্গিবাদ ও ধর্মান্ধ অপশক্তিকে আজও পরাজিত করা সম্ভব হয়নি বলে অনুষ্ঠানে জানান বক্তারা। জাতীয় সংসদে নির্বাচন নিয়ে কথা বলার বহু সময় পাবেন আপনারা। এখন আমাদের নির্বাচন কমিশন গঠন করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। মহামান্য রাষ্ট্রপতি যে সংলাপের আহ্বান করেছেন, বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা অংশ নিন। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আপনাদের পরামর্শ থাকলে, মতামত থাকলে সেটা আপনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে দিতে পারবেন। সবার সাথে আলোচনা করে ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব চূড়ান্ত করার দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। রাজধানীতে রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই দাবি জানান। তবে ড্যাব নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানান রাজউক চেয়ারম্যান। ড্যাব বাস্তবায়নের সব পক্ষের সাথে সমন্বয় করার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনব্যাপী মেলার আয়োজন করে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাব নেতারা বলেন, অপ্রদর্শিত অর্থের ব্যবহারের সুযোগ দেওয়া সহ সরকারের নানা পদক্ষেপে করোনাকালেও চাঙ্গা ছিল আবাসন খাত। তবে ঢাকার ডিটেইলড এরিয়া প্ল্যানিং ড্যাবের খসড়া নিয়ে প্রশ্ন তুলেন সংগঠনের সভাপতি। একই সুরে কথা বলেন এফবিসিসিআই এর সভাপতিও। আমরা ড্যাবের বিরুদ্ধে না, কিন্তু এমন কিছু করবেন না যা করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। এমন যেন না হয় যে এইটি হয়তোবা রিহ্যাবের শেষ মেলা। সারা বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে রিপ্রেজেন্ট করে এফবিসিসিআই, অথচ আপনি ড্যাব আইন যেটি করেছেন সেখানে কিন্তু এফবিসিসিআই জানেও না, এফবিসিকে সম্পৃক্ত করা হয় নাই। এই সময় ড্যাব নিয়ে ভীতির কিছু নেই বলে আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকরা। ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। আপনাদের মতামতকে অবশ্যই জবাব দেব। উইন উইন সিচুয়েশনে আমরা শেষ করতে চাচ্ছি এটি।
সুতরাং আমার মনে হয় এটি নিয়ে ভয় বা ভীতির কোনো কারণ থাকার কথা নয়। এটা অদূর খুব শীঘ্রই হয়তো এটা সমাধান হয়ে যাবে। আমাদের সবাই মিলে এগোতে হবে, পরিবেশ দেখতে হবে, সব দেখতে হবে, সব কিছু দেখে সবার জন্য গ্রহণযোগ্য একটা অবস্থা সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে গ্রাহকরা যেন প্রতারণার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে আবাসন খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তারা যেন প্রতারিত না হয়, কেননা কার দীর্ঘশ্বাস কখনো সইবে না। মেলায় প্রায় 150টি আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি 15টি নির্মাণ এবং 30টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ফিরে দেখা 2021। দলীয় প্রধানের অসুস্থতা আর এ নিয়ে নানা শঙ্কা ও অনিশ্চয়তার মাথায় নিয়ে 2021 সাল পার করছে বিএনপি। করোনা মহামারী, সাংগঠনিক হযবরল অবস্থা আর সরকারের কঠোর অবস্থানে বিদায়ী বছরে রাজপথে কিংবা রাজনীতিতে বিএনপি ছিল অনেকটাই ম্রিয়মাণ। তবে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বছরের শেষ ভাগে নানা কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় হয় দলটি। বিএনপির জন্য কেমন ছিল 2021 তারই কিছুটা তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। এক যুগেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপির জন্য সবশেষ বড় আঘাত ছিল দলের প্রাণ বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবর। জটিল রোগ লিভার সিরোসিস আক্রান্ত বেগম খালেদা জিয়া প্রায় 2 মাস ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে সিরোসিস অফ লিভার। এর আগে গেল এপ্রিলে ব্যক্তিগত স্টাফ সহ করোনা আক্রান্ত হন তিনি। প্রায় 2 মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও তখন থেকেই শারীরিক নানা জটিলতায় নাকাল হতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে পরিবারের করা আবেদন সরকার নাকচ করে দিলে প্রতিবাদে রাজপথে সরব হতে দেখা যায় দলটিকে। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। বিদেশে চিকিৎসার সুযোগ নিয়ে আইনি ব্যাখ্যায় সরকারি দল আর বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে কিছুটা হলেও উত্তাপ ছড়ায় রাজনীতিতে। বেগম খালেদা জিয়াকে জীবন থেকে এখন তাকে নিশ্চিহ্ন করবার জন্য এই চক্রান্ত করছেন। ওই যে বলবো না, রাখে আল্লাহ মারকে মারি আল্লাহ রাখে কি, সেটাই মনে করে বসে থাকেন। এখানে আমার কিছু করার নেই, আমার যেটা করার ছিল আমি করেছি, এটা আইনের ব্যাপার। এর আগে বছরের শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক কিছুর মতো ছন্দপতন হয় রাজনীতিতেও। সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করে বিএনপি মাঠের কর্মসূচির পরিবর্তে ভার্চুয়াল কর্মকাণ্ডে জোর দেয়। নেতাকর্মীদের সক্রিয় করতে বছরের শুরুতেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করে দলটি। আলোচনা সভা, সেমিনার সহ নানা কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরার চেষ্টা করেন নেতারা। এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সরকারি উদ্যোগে করোনায় ঝিমিয়ে পড়া রাজনীতিতে আবারও কিছুদিনের জন্য উত্তাপ ছড়ায়। খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সুপারিশ নিয়ে তীব্র প্রতিবাদ ও রাজপথে বিচ্ছিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। করোনার প্রকোপ কমে আসলে 3 বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে কয়েক দফায় দলীয় নেতাদের সাথে বৈঠকের পর পেশাজীবীদের সাথেও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন বিএনপির নীতি নির্ধারকরা। বছর জুড়েই দল গুছানোর অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে রাজশাহী, খুলনা, বরিশাল সহ গুরুত্বপূর্ণ জেলা কমিটি পুনর্গঠন করে বিএনপি। নতুন বছরে পা দেওয়ার আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ইঙ্গিত দেয় বিএনপি। এগুলো একটু তামাশা, নাটক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ নানা দাবিতে আসছে বছর বিএনপি সর্বশক্তি নিয়ে রাজপথে নামবে এমন বার্তাই দিয়ে রাখল। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আসছে বছরই রাজনীতির মাঠ নতুন করে সরব হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2023 সালে হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালো করার উপরই অনেকটা নির্ভর করবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ। সেক্ষেত্রে নির্বাচনের আগের বছর অর্থাৎ 2022 সাল
নানা কারণে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন তারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বক্তারা বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। নির্লোভ এ নেতা জীবদ্দশায় দেশ ও জাতির কল্যাণে প্রতিটা মুহূর্ত কাজ করে গেছেন বলেও জানান তারা। এর আগে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বিঘ্নিত হচ্ছে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। রাত 12টা থেকে বন্ধ থাকার পর সকাল 10টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। তবে আগে থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন জানান, ঘন কুয়াশা ফেরির দিক নির্দেশনামূলক বাতির আলোতে ভালোভাবে দেখতে না পাওয়ায় পদ্মা নদীর মাঝখানে যাত্রী ও পরিবহন নিয়ে একটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনার প্রকোপ কমলেও অর্থনীতি পুনরুদ্ধারে সম্প্রসারণমূলক টেকসই আর্থিক নীতিমালা ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর তা না হলে ভবিষ্যতে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে বলেও মনে করে সংগঠনটি। সিপিডি কার্যালয়ে 2021 থেকে 22 সালের প্রথম 6 মাসের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করে গবেষকরা বলছেন, সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি প্রণোদনা সহায়তা চালিয়ে যেতে হবে। তবে তা না যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা পান সেদিকে নজরদারি বাড়াতে হবে। প্রথম 6 মাসে রাজস্ব আয় 16 ভাগ বাড়ালেও তা বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জে পড়বে বলেও মনে করে সিপিডি। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় কিংবা প্রাধিকার যদি আমরা বলি, সেটি হচ্ছে যে আমাদের এই প্যান্ডেমিক অতিমারি থেকে আমাদের উত্তরণ ঘটানো এবং অতিমারি থেকে উত্তরণ ঘটানোর জন্য মানুষের জীবনযাত্রার উপরে যে এই যে ঊর্ধ্বমুখী পণ্যের ঊর্ধ্বমুখী দাম, সেটার যে নেতিবাচক প্রভাব পড়ছে সেটিকে নিয়ন্ত্রণ করা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। রাজধানীর উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্টে। মুক্তিযুদ্ধের বিজয়ের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিজয় দিবস উপলক্ষে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের। করোনার মহামারীতে অনেকদিন পর স্কুল ক্যাম্পাসে ফিরে এমন আয়োজনে সবাই ছিল আনন্দিত। ভালো লাগছে, অনেকদিন পর লকডাউনের যেহেতু কোনো প্রোগ্রাম হয়নি, এখানে বাংলাদেশের পুরো সংস্কৃতি কালচারকে তুলে ধরা হয়েছে। বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় রকমারি পিঠার মাধ্যমে। নানান স্বাদে পিঠার পসরা নিয়ে সাজানো হয় বিভিন্ন স্টল। ঐতিহ্যবাহী পিঠাগুলো ওরা যেন সবকিছু চিনতে পারে এবং ওদেরকে শেখানোর জন্য আমাদের এখানে অনেক ধরনের ঐতিহ্যবাহী পিঠা রাখা হয়েছে। পিঠা উৎসবের পাশাপাশি ছবি আঁকা, আলপনা, গল্প আর আড্ডায় মেতেছিল শিক্ষার্থীরা। বাংলাদেশ এটা ঐতিহ্য পিঠাপুলি, তো আমার অনেক ভালো লাগছে যে আমার স্কুল এরকম কিছু একটা আয়োজন করেছে। এখানে এসে আমি অনেক নতুন নতুন পিঠা দেখেছি। কেন এখানে ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা বিস্কুট খেয়েছি, অনেক কিছু মজা করেছি। শিক্ষার পাশাপাশি এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মেলবন্ধন ঘটাতে সহায়ক হবে বলে মনে করছেন অভিভাবকরা। বাচ্চারা শিখলো যে আসলে পিঠা এসব জিনিস আছে এখনো। তথ্য প্রযুক্তির মধ্যে আবদ্ধ না রেখে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ানো এবং দেশপ্রেমে জাগ্রত করতে এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
আমরা চেষ্টা করছি আমাদের নতুন প্রজন্মকে এবং আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মাঝে স্বাধীনতার সেই চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা যেন অংশ নেয়, এগুলোর মাধ্যম দিয়েই তারা যাতে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি এইসব বিষয়ে তারা জানে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের প্রথম ট্যাবলেট হিসেবে ফাইজারের প্যাক্সলোভিডকে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এর ফলে করোনার গুরুতর লক্ষণ থেকে যুক্তরাষ্ট্রের মানুষ রেহাই পাবে বলে আশা করছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের সংক্রমণের নতুন সুনামি শুরুর আগ মুহূর্তে অনুমোদন পেল এই ট্যাবলেট। প্যাক্সলোভিড মুখে খেতে পারবে 12 বছরের ঊর্ধ্বে সবাই। ফাইজারের কাছে 1 কোটি ট্যাবলেট কেনার আগাম অর্ডার রয়েছে বাইডেন সরকারের। শুরুতেই তাই এটি সহজলভ্য হবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে শিগগিরই করোনার আরও একটি ট্যাবলেট অনুমোদন পেতে পারে বলে জানা গেছে, যা তৈরি করতে খ্যাতনামা ওষুধ কোম্পানি মার্ক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর গাইডলাইন মেনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সকালে রাজধানী পরমাণু শক্তি কমিশন প্রাঙ্গণে নিউক্লিয়ার বাস ট্যুরের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, সম্প্রতি IAEA এর প্রতিনিধি দল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছে। 2023 সালে বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হবে বলে জানান প্রকল্পের পরিচালক ডক্টর শওকত আকবর। সব মিলিয়ে তারা কিন্তু মনে করে একটা জাত নিজে থেকে উঠে আসছে। তো এইটা হলো ওদের কাছে সবচেয়ে বড় চাওয়া, যেটা যে দেশের মানুষ কি মনে করে, সরকার কি মনে করে, জনগণের এইটার প্রতি কোনো আগ্রহ আছে কিনা, এইগুলোই তারা জানতে চায়। যদি ওয়ান্স দ্যাট ইজ দেয়ার, বাকিটা তো টেকনোলজিক্যাল কাজ। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও সূচক কমেছে। প্রধান মূল্য সূচক DSEX 51 পয়েন্ট কমে ৬,৭০২ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া সরিয়া সূচক 10 ও 30 সূচক 24 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 801 কোটি 78 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 378টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 82টির, কমেছে 261টি ও অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 48 কোটি 96 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া 297টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 89টি, কমেছে 177টি ও অপরিবর্তিত রয়েছে 31টি কোম্পানির শেয়ারের দর। পার্টেক্স খেলার খবর। ফেডারেশন কাপ ফুটবলে শক্ত গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্বাধীনতা ক্রীড়া সংঘের সঙ্গে একই গ্রুপে আছে তারা। আর সহজ গ্রুপে পড়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বাফুফে ভবনে এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। বি গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা। 12টি দল নিয়ে 4টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। 25 ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতা। ট্রফি ছাড়াও ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল 5 লাখ আর রানার্স আপ দল 3 লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মোর্শেদি। নিউজিল্যান্ডে 11 দিন ঘরবন্দি থেকে স্বাভাবিকভাবেই জড়তা চলে এসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। টানা 3 দিনের অনুশীলনে সেই ভাবটা অনেকটাই কেটে যাচ্ছে ক্রিকেটারদের। তবে ব্যাটারদের চেয়ে বোলাররা দ্রুতই ছন্দে ফিরছেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে 3য় দিনের মতো অনুশীলন করে মুমিনুলরা। এখনও কিছুটা জড়তা থাকলেও 1 জানুয়ারি প্রথম টেস্ট শুরুর আগেই দলের সবাই ফর্মে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন অ্যাশওয়েল প্রিন্স।
So far, I think so good. The guys are looking really good in training, and you know it's early days. We still have 7-8 days of build up to the first test match. So gradually, I think we're looking to improve and peak at the right time when the first test will start. বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের উদ্বোধনী ম্যাচে নেপালকে 3-0 সেটে হারিয়েছে বাংলাদেশ। তবে মেয়েদের ইভেন্টে উজবেকিস্তানদের কাছে 3-0 সেটে হেরে বাংলাদেশের মেয়েরা। এর আগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাউথ এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে দেশে আন্তর্জাতিক মানের ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমাদের লক্ষ্য হলো আমরা সাউথ এশিয়ান গেমসে কীভাবে একটা পদক পাবো আমরা, এবং এই পদক পেতে গেলে কারণ সাউথ এশিয়ান গেমসে যারা যারা খেলবে সবাই কিন্তু অত্যন্ত আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন দেশ যারা খেলছে, কিন্তু আমরা পারবো না এটি আমরা মনে করি না, আমরা অবশ্যই পারবো। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে আগামী 10 জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউক্রেন, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশের খ্যাতিমান 200 জন দৌড়বিদ অংশ নেবেন। ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর প্রধান উপদেষ্টা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। ঢাকা সেনা নিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এক সমন্বয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মালদ্বীপে অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রেসিডেন্ট সলির সাথে বৈঠক, 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। মালদ্বীপের নানা সমস্যায় বাংলাদেশি কর্মীরা বেশিরভাগ অবৈধ, নেই দেশে টাকা পাঠানোর সুব্যবস্থা। কক্সবাজার বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, অপরাধীদের ধরতে চলছে র্যাবের অভিযান। পয়লা জানুয়ারিতেই নতুন বই বিতরণ, করোনার কারণে এবছরও হবে না উৎসব। ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী। এবং আগামী মাস থেকে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বীর মুক্তিযোদ্ধারা, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।